আচ্ছা, আমাদের গত ক্লাস ছিল হচ্ছে অন্তরীকরণ শর্ট কোর্স লেকচার 1। আজকে আমরা লেকচার 2 দিব। হ্যাঁ, তো দেখো গত ক্লাসে আলোচনা করছি, তারপর একটা ব্যাপার আমি আজকে আরেকবার একটু ক্লিয়ার করব বিষয়টা। দেখো যে এই যে আমরা এইটাকে এরকম বলতেছি d dx of fx। এখন আমরা এই যে d dx of fx বলতেছি, আসলে এই জিনিসটা কি? আমরা এটাকে d dx কেন বলতেছি? এই d dx বলার কারণ হচ্ছে যে এই d dx বলে আমরা একটা কমপ্লিট অপারেটরকে মিন করতেছি। d dx বলে আমরা একটা কমপ্লিট অপারেটরকে মিন করতেছি। কমপ্লিট অপারেটর মানে সেই অপারেটর যে অপারেশনটা করে সেই অপারেশনটা হচ্ছে সে dfx এবং dx এবং dx এর মানে এটাকে আমরা dfx by dx বলতে পারি, dfx by dx। এখন আবার এই dfx জিনিসটা কি? dfx জিনিসটা হচ্ছে যে যদি x এর ডেল্টা x টেন্ডস টু 0 পরিবর্তন, ঠিক আছে? x এর ডেল্টা x টেন্ডস টু 0 পরিমাণ পরিবর্তন হয়। লেখা অনেক ছোট দেখাচ্ছে, বুঝতে পারো? আচ্ছা, x এর ডেল্টা x টেন্ডস টু 0 পরিমাণ পরিবর্তন হবে, তাহলে fx এর পরিবর্তন কি হবে? x প্লাস ডেল্টা x থেকে এইটুকু পরিমাণ পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা বলতেছি ডেল্টা fx। আচ্ছা, এখন ডেল্টা x টেন্ডস টু 0 হওয়ার কন্ডিশনে এই ডেল্টা fx টাও কিন্তু টেন্ডস টু 0 হবে। বুঝছো ব্যাপারটা? তাহলে ওই কন্ডিশনগুলোকে ইনক্লুড করে আমরা কথাটাকে এভাবে বলতেছি লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 ডেল্টা fx বাই ডেল্টা x। এই জিনিসটাকে আমরা বলতেছি dfx বাই dx, এবং এটার মানে হচ্ছে যে d dx অপারেটর, মানে ধরো এই জিনিসটাকে আমরা একটা অপারেটর বলতে পারি যেটা fx এর উপর কাজ করতেছে, এবং সেই কাজটা কি? সেই কাজটাই হচ্ছে আমরা বলতেছি d dx of fx equals to limit delta x tends to 0 fx plus delta x minus fx divided by delta x। ঠিক আছে? এবং এই অপারেশনটা বিভিন্ন ফাংশনকে পরিবর্তিত করে অন্য বিভিন্ন ফাংশনে রূপান্তরিত করবে, এবং সেটার আমরা একটা নাম দিলাম gx। তাহলে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ ব্যাপারটা কি? ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ ব্যাপারটা হচ্ছে একটা ফাংশন fx, আমরা কি বলছি, ধরো আমরা এখানে আগে ফাংশনটা লিখতে পারতাম y = fx, মনে করো একটা ফাংশন। এই ফাংশনটাকে তার পরিবর্তনের হার নির্দেশক ফাংশন gx এ রূপান্তরিত করবে, ঠিক আছে? এই অপারেশন, ঠিক আছে? তাহলে এখন আমরা আমাদের কিছু জানা ফাংশন, গত ক্লাসে আমরা কয়েকটা দেখছিলাম, তাই না? গত ক্লাসে আমরা কোনটা কোনটা দেখছি মনে আছে তোমার? হ্যাঁ, বলো। গত ক্লাসে আমরা ওই যে সংখ্যা মান দিয়ে দুই একটা দেখছি। sin x টাকে দেখছিলাম, sin x টা দেখছিলাম, sin x টা দেখছিলাম। আচ্ছা, whatever, আমরা যেটাই দেখি বা না দেখি সেটা বিষয় না। আজকে আমরা কয়েকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন, এই যে এই অপারেশনটা দিয়ে যে আরেকটা ফাংশনে রূপান্তরিত হয় এই বিষয়টা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম একটা বিশেষ ফাংশনকে
রূপান্তরিত করব সেটা হচ্ছে e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x ফাংশনটা হচ্ছে, এই ফাংশনটার বর্ণনা হচ্ছে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 12। এটা হচ্ছে, এটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলি, e টু দি পাওয়ার x। এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটা আমরা দেখব। হ্যাঁ, এবং ওই যে ডিফারেন্সিয়েশন অপারেশনের মাধ্যমে দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে d dx of e to the power x equals to কি হবে, লিমিট delta x tends to 0 e to the power x plus delta x minus e to the power x divided by delta x, ঠিক আছে? equals to limit delta x tends to 0। আচ্ছা, তাহলে বলা limit delta x tends to 0 delta x, দেখো এখান থেকে আমরা e to the power x কমন নিতে পারি, তাই না? e to the power x কমন নিলে এখানে হবে e to the power delta x minus 1, ঠিক আছে? equals to limit delta x tends to 0 delta x e to the power x minus 1 equals to কি? e to the power x এটাকে এই যে according to the series আমরা যদি এটাকে ভাঙাই তাহলে 1 plus delta x by factorial 1 plus delta x square by factorial 2 plus delta x cube by factorial 3 plus dot dot dot, এটা অসীম পর্যন্ত যাবে, তারপরে এখান থেকে আবার 1 মাইনাস হবে। তাহলে দেখো এই পুরো সিরিজ থেকে 1 1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে জিনিসটা দাঁড়ালো লিমিট delta x tends to 0 delta x, তাহলে আমরা এই 1 ক্যান্সেল হয়ে গেলে e to the power x into delta x plus delta x square by factorial 2 plus delta x cube by factorial 3 plus delta x এটা অতিরিক্ত লিখলাম 4 by factorial 4 plus dot 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 ওই 1 আর এখন যদি আমরা ভাগ করি লিমিট delta x tends to 0, এই delta x দিয়ে ভাগ করে ফেললে এখানে e to the power x থাকবে আর এখানে হবে 1 plus delta x by factorial 2 plus delta x square by factorial 3 plus delta x cube by factorial 4 plus dot dot dot। আচ্ছা, এখন দেখো আমরা বলছিলাম যে এই delta x হচ্ছে tends to 0, তাহলে 1 এর সাথে tends to 0 সামথিং যদি আমরা যোগ করি তাহলে ডেফিনেটলি এটা নন সিগনিফিক্যান্ট, এটার ভ্যালুকে আমরা নেগলেক্ট করতে পারবো, এটা বাদ দিতে পারবো। সো ফাইনালি আমাদের জিনিসটা আসছে হচ্ছে e to the power x, ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যামেজিং ব্যাপার, এটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হলো ফাংশন অফ x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, আমাদের এক্সপেকটেশন ছিল যে এটা ডেরিভেটিভটা অন্য কোনো একটা ফাংশন আকারে আমরা পাবো, কিন্তু এটা হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনটা ডেরিভেটিভ সে নিজে, মানে এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে, হ্যাঁ, বা অন্তরীকরণ করলে যে ফাংশনটা পাওয়া যাবে সেটা সে নিজেই, অর্থাৎ এটার পরিবর্তনের হারটাও এটার মতো করেই পরিবর্তিত হবে, ঠিক আছে? তার মানে বোঝা গেল যে এখন যদি আবার এই ফাংশনটারও পরিবর্তনের হার বের করি সেটাও একই জিনিস, ঠিক আছে? তাহলে e টু দি পাওয়ার x হচ্ছে আমাদের এমন একটা ফাংশন যেটার পরিবর্তনের হার e টু দি পাওয়ার x হয়। তাহলে আমরা এটা যেহেতু বের করলাম, আমি এটা লিখলাম d dx of e to the power x equals to e to the power x, ঠিক আছে? এটা আমরা একটা মূলনীয়মে বের করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা কিন্তু আমরা অন্তরীকরণ বোঝাচ্ছি, আর এর মধ্যে যেমন গত ক্লাসে আমরা অন্তরীকরণের আলোচনায় লিমিটকে ইনক্লুড করে ফেলছি, লিমিটের কনসেপ্ট ইনক্লুড করে ফেলছি। লিমিট কিন্তু আলাদা লিমিটের উপর আরো অনেক অঙ্ক হয়, সেটা আমরা পরবর্তীতে কিছু ক্লাসে শুধু লিমিটের উপর কিছু অঙ্ক করব, এই কোর্সের ভিতরে থাকবে এটা। কিন্তু যেমন এখানে আমি
e টু দি পাওয়ার x সিরিজটা লিখে ফেলছি। এখন e টু দি পাওয়ার x সিরিজটা কোত্থেকে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, এটা একটু প্রাসঙ্গিক আলোচনা আমি করি। যেহেতু e টু দি পাওয়ার x কে আমি ইন্ট্রোডিউস করছি, এটা নিয়ে আমি একটু আলোচনা করি যে e টু দি পাওয়ার x সিরিজটা আসলে কোত্থেকে আসে। এটা কি জানো? এটা লিখতে হবে। আচ্ছা, e টু দি পাওয়ার x ব্যাপারটা আসলে কি? আমরা e টু দি পাওয়ার x বলার আগে আমি ই ব্যাপারটা কি সেই জিনিসটা একটু বলবো আর কি। ই ব্যাপারটা কি? ই হচ্ছে আসলে একটা লিমিটিং রেজাল্ট। এর পরিচয় হচ্ছে কে আমরা অয়লার নাম্বার বলি। ম্যাথমেটিশিয়ান অয়লার এটাকে আবিষ্কার করেছে। আচ্ছা, এখন এটার আরো অনেক বর্ণনা, আরো অনেক বিবৃতি হয়, শুধু ই এর উপর একটা আলাদা ক্লাস হয়। কিন্তু লিমিটেড কনসেপ্ট দিয়ে ই ব্যাপারটাকে আমরা কিভাবে পাবো সেটা আমরা একটু দেখি। তুমি আমার সাথে কাজ করো, ক্যালকুলেটর বের করো। তুমি 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার 10 এটার মান বের করো। মানে হলো তুমি মান বের করবা 1.1 হোল টু দি পাওয়ার 10 এর মান বের করো। দেখো এটার মান 2.5937। আচ্ছা, এটার মান হচ্ছে 2.593774। আচ্ছা, আমরা 1 প্লাস 1/100 হোল টু দি পাওয়ার 100 এটার মান বের করো। তার মানে হচ্ছে 1.01 হোল টু দি পাওয়ার 100। দেখো এটার মান কত? 2.7048। 2.7048। তার মানে এই সংখ্যাটা চেঞ্জ হয়ে 7 হয়ে গেছে। এখন আমরা কি এক্সপেক্ট করতে পারি পরবর্তীতে এই সংখ্যাটা আরো বাড়বে? আমরা এটা আশা করব যে 5 তো এটা 7 হয়ে গেছে, তাহলে আরেকটা শূন্য বাড়াইলে পরে এই সংখ্যাটা আরো বাড়বে আশা করব। আচ্ছা, ওকে, আমরা তাহলে দেখি, ক্যালকুলেশন করো। এখন আর এটা লিখতেছি না, এখন তুমি খালি এখানে একটা করে শূন্য বাড়াও, দুইটা শূন্য বাড়াও, পাওয়ার 1000 করো, আমাকে রেজাল্ট 2.716। আচ্ছা দেখো এই সংখ্যাটা কিন্তু বাড়ে না, এটা 716 হয়েছে, তাই না? 6 এর পরে 9 ডট ডট ডট। আচ্ছা, তাহলে আমরা এই সংখ্যাটা বাড়লো, কিন্তু আমরা দেখলাম যে এখানে চেঞ্জ হলো, এখানে 0 ছিল, এটা 1। আচ্ছা, ওকে, তাহলে আমরা পরবর্তী সংখ্যা 1.0001 হোল টু দি পাওয়ার 1 এর পর চারটা শূন্য দিয়ে যদি বের করি কত হয় রেজাল্টটা দেখো। 2.1 না, 2.71। আচ্ছা, তাহলে ওই যে দেখো 2.7 এ কিন্তু সে আটকে গেছে, 2.7 এ সে আটকে গেছে। 2.7 আবার 1 এও এখানে এই 1 টাও চেঞ্জ হলো না, 71 তারপরে 81 718 হয়েছে, ঠিক আছে, 8 তারপরে 1 45। আচ্ছা, নেক্সট, তাহলে আমরা বুঝতেছি কি যে এই সংখ্যাটাকে আমি যতই বাড়াই না কেন, মানে এই 7টা ফিক্সড হয়ে গেছে, জি, এই 1টাও এই দুইবার 1 আসছে, এতে বোঝা যাচ্ছে যে লক্ষণ পরিষ্কার যে 1টা যাবে না, এই 1টা থেকে যাবে। তাহলে দশমিকের পর কোন একটা সংখ্যা দশমিকের পর কয়েক ঘর পর্যন্ত ফিক্সড হয়ে যাচ্ছে, তাহলে ফিক্সড হওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি একটার পর একটা ডিজিটে ইনক্রিজ করতে থাকে, তাহলে এই সংখ্যাটার মান কি পরিবর্তনশীলতার দিকে যায় নাকি কনস্ট্যান্সির দিকে? তাই না ব্যাপারটা? কারণ জিনিসটা হচ্ছে এরকম, এতটুকু পর্যন্ত ফিক্স থেকে যদি পরবর্তীতে চেঞ্জ হতো বারবার, তা না, দেখা যাচ্ছে আমি যদি আরো একটা যদি টেস্ট করি, এখানে এটা যদি 1.4টা শূন্য 1, তারপরে একের পিঠে 5টা শূন্য দিয়ে যদি তুমি পাওয়ার করো, তাহলে রেজাল্টটা কত? 2.71882। দেখো 8 ফিক্সড হয়ে গেছে, 82 এর পরে কি আছে? 6826। আচ্ছা, এখন আমি আশা করব এরকম যে এখানে যদি আমি আরো একটা শূন্য বাড়াই, তুমি এখানে আরো একটা শূন্য বাড়াও, এখানেও একটা শূন্য বাড়াও, দেখবা যে এই 2টা আবার আসবে, 2 পয়েন্ট পরেরটা তো 71। এই 2টা আবার আসবে, কিন্তু এখানে 7 বুঝছো? তার মানে বোঝা গেল এই 2 ফিক্সড হয়ে গেছে, এই 2 আর চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে এত ঘর পর্যন্ত সংখ্যাটা ফিক্সড হয়ে গেছে, তার মানে যত এটাকে আমি বেশি সংখ্যা বাড়াবো। আচ্ছা, এখন
মজার ব্যাপার হচ্ছে এখানে তো আমি শূন্য দিয়ে বের করছি, তাই না? হ্যাঁ, এটা বলছিলাম যে দেখো এখানে আমি যেটা লিখছি সেটা হচ্ছে একের পিঠে অনেকগুলো শূন্য, কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, হ্যাঁ। আর তার মানে এখানে এই সংখ্যাটা হলো, এই জিনিসটা হচ্ছে 1 প্লাস 1 বাই 1 2 3 4 5 6, ঠিক আছে। আর উপরে হবে 1 2 3 4 5 6, এবং এটার মান কত আসছে দেখো, এটার মান কত, 2 পয়েন্ট বলো, 2.7182 81 81 81 আচ্ছা। এখন ধরো আমি এই সংখ্যাটাকে যদি এরকম না দিয়ে 1 প্লাস 1 বাই 7182 8132 এটা লিখলাম, ঠিক আছে। লিখে এখানেও পাওয়ার দিলাম 7182 8132, এই ফলাফলটা কি হবে বলো? সেম রিতাস। সেম রেজাল্ট আসছে। এখন এটা একটা মজার ব্যাপার না জি যে ঘটনাটা কেন এরকম হচ্ছে? মানে আসলে মূল বিষয়টা হলো এই সংখ্যাটা হইতে হবে অনেক বড় একটা সংখ্যা, আর এই সংখ্যাটা যত বড় হবে এই সংখ্যাটা তাই হবে, বুঝতে পারছো? তাহলে রেজাল্টটা এটা, মানে এই সংখ্যাটা একের পিছনে শূন্য দিয়ে বানাইলাম নাকি এলোমেলো কোনো সংখ্যা লিখলাম, দ্যাট ডাজন্ট ম্যাটার। মানে এখানে যত বড় একটা সংখ্যা লিখবো এখানেও সেই বড় সংখ্যাটা লিখবো। তার মানে আমরা বুঝলাম এখন এখন যেহেতু এই সংখ্যাটা একটা কনস্ট্যান্টের দিকে যাচ্ছে, তাহলে সেই কনস্ট্যান্টটাকে আমরা কোনো একটা সিম্বল দিয়ে বোঝাই, এবং সেই সিম্বলটা হচ্ছে ই ফর এক্সপোনেন্ট, হ্যাঁ, সেই ই প্রতীক দিয়ে আমরা বুঝি। তাহলে ই, আচ্ছা, এবং এটা নিয়ে আমরা পরে আবার এটার জন্য আরেকটা সিরিজ বের করব, সেটা আমরা মানে এই ই ফর এক্সপোনেন্ট যে বললাম, এক্সপোনেন্টের তাৎপর্যটা আমরা আবার দেখব, ঠিক আছে, পরের আলোচনা সেটা। তাহলে এখানে মূল কথাটা হচ্ছে যে এই ই জিনিসটা হলো আসলে কি। ই মানে হচ্ছে এটাও হচ্ছে একটা লিমিটিং রেজাল্ট। সেই লিমিটিং রেজাল্টটা কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, দিস ইজ ই, বুঝতে পারছো? তাহলে এই ই এর মানটা একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আমরা এখানে আমার ই কে বললাম কি এটা হচ্ছে একটা 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার। তাহলে এটা দেখলে আবার আমাদের একটু কি মনে হচ্ছে? দ্বিপদী বিস্তৃতির কথা মনে হচ্ছে না? তাহলে আমরা এগুলাকে একটু মুছে ফেলি। আমরা যেহেতু এটা দেখে দ্বিপদী বিস্তৃতির কথা মনে হয়েছে, তাহলে এটাকে রাখলাম, এটাকে মুছে ফেললাম। এখন আমরা দেখি ওই দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করলে এই জিনিসটা কি হয়। আমরা যদি দেখি যে 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, এখন আমি বলছি n হচ্ছে অনেক বড়, অসীম n এর মান। তাহলে আমি এই এখানে আমরা এই লিমিটের কনসেপ্টটা দিলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আর এটাও আবার এখানে লিখবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে দ্বিপদী বিস্তৃতি আমরা জানি 1 প্লাস nx হয়, এটা হচ্ছে x, তাহলে 1 প্লাস nx, x মানে হচ্ছে n ইনটু 1 বাই n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 1 প্লাস n ইনটু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 x স্কয়ার। এই x টা হচ্ছে 1 বাই n, তার মানে 1 বাই n স্কয়ার, ঠিক আছে। তারপরে হবে প্লাস n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 3 1 বাই n কিউব প্লাস n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 factorial 4 into 1 by n to the power 4 plus dot dot dot। এখন যেহেতু আমরা বলছি n ইনফিনিটি, ঠিক আছে, সো এই সিরিজটা এখানে শেষ হবে না, এটা একদম অসীম, এটা একটা অসীম সিরিজ, ঠিক আছে। এখন আমরা ঘটনাটা কি হয় দেখি, লিমিট n tends to infinity
দেখো এই 1/n আর n সেম, অসীম হোক আর যাই হোক সেম, মানে ভাগ করলে এটা হয়ে যাবে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল প্লাস এই n কে এখানে এখানে দুইটা n আছে তাই না, জি তাহলে এখানে 1 এখানে n স্কয়ার এখানে হচ্ছে 1 আর এখানে হবে 1 বাই n, তাহলে 1 ইনটু 1 মাইনাস 1 বাই n ফ্যাক্টরিয়াল, পরেরটা হবে 1 ইনটু 1 মাইনাস 1 বাই n 1 মাইনাস 2 বাই n ফ্যাক্টরিয়াল 3, মানে এই 1 বাই n কিউব এখানে 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 আমরা গুণ করতেছি, ঠিক আছে। আচ্ছা প্লাস ফ্যাক্টরিয়াল 4 1 1 মাইনাস 1 বাই n 1 মাইনাস 2 বাই n minus 1 মাইনাস 3 বাই n প্লাস ডট ডট। আচ্ছা এখন লক্ষ্য করো ব্যাপারটা কি হলো যে n এর মান যদি অসীম হয় তাহলে 1 বাই n এর কোনো অস্তিত্ব থাকবে, 1 বাই n মানে সামথিং বাই ইনফিনিটি, তাহলে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করা মানে কি? তাকে একেবারে স্মলেস্ট বানায় ফেলা, তাই না, স্মলেস্ট বানায় ফেলা। সো এটা কি শূন্য, এগুলা সব সসীম মান, এগুলা সব শূন্য 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 হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এখন এই সিরিজটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যেহেতু n এর ইনফিনিটি কনসেপ্টটা এখানে ব্যবহার করলে এই n এর অস্তিত্ব থাকতেছে না, এগুলো সব জিরো হয়ে যাচ্ছে, তখন আমাদের এটা একটা সিরিজে পরিণত হচ্ছে, এটা একটা ইনফাইনাইট সিরিজ হয়ে যাচ্ছে 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস ডট 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 এরকম অসীম পর্যন্ত বিস্তৃত একটা ধারা। তার মানে ই ছিল একটা কনস্ট্যান্ট, কিন্তু এই কনস্ট্যান্টটাকে আমরা এই ধারার মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এর ডেফিনেশন, যে ডেফিনেশন থেকে আমরা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে ই কে এরকম একটা ধারায় প্রকাশ করি। এখন প্রশ্ন হচ্ছে এটা কি করে আসলো, ই টু দি পাওয়ার এক্স, এটা কি করে আসলো, এগুলো পুরো x লিখতে হবে। এটার উপর এক্স দিলে এখানে চলে আসবে, লেখা যাবে, লেখা যাবে কি? আচ্ছা হ্যাঁ দেখো আমরা এইটার মধ্যেই রূপান্তর করে এটাকে আনতে পারি কিনা। ধরো আমার এই পাওয়ারটা যদি nx হইতো, ঠিক আছে, পাওয়ারটা যদি nx হইতো তাহলে এখানে আমরা nx লিখতাম, ঠিক আছে, এখানেও আমরা nx লিখতাম, এখানেও nx, এই জায়গাগুলোতে আমাদের nx হতো। বুঝা যাচ্ছে, এই জায়গাগুলোতে সবগুলোতে nx 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 nx, আর এইটা তো হচ্ছে 1 বাই n, এটা যা তাই আছে, তার মানে আমরা যখন দ্বিপদী বিস্তৃতি লিখি 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, তাহলে আমার এটা হচ্ছে x আর এটা হচ্ছে n, তাহলে সেই a ই রাখছি জাস্ট nx এর জায়গায়। আচ্ছা এখন এখানে x লেখা মানে কি, এই পুরো জিনিসটার পাওয়ার করতেছি x, তাহলে যেহেতু আমরা এখানকার ডেসক্রিপশনে লিখে ফেলছিলাম যে ই মানে হচ্ছে এটা, ই মানে হচ্ছে এটা, ই মানে হলো এটা, তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, এখানে n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এখানে nx লেখার মানে হচ্ছে, এখানে nx লেখার মানে হচ্ছে এটা হচ্ছে e টু দি পাওয়ার x, তাই না? স্যার তো আর কি x এর কোনো লিমিট আছে না না x এর কোনো লিমিট, x যে কোনো কিছু, ঠিক আছে, x এনিথিং, তাহলে মানে এটার পাওয়ার x করতেছি, x ক্যান বি এনিথিং। এখন শুধু n এর উপর আমার কন্ডিশন হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি, বাট x ক্যান বি এনিথিং, কিন্তু n টেন্ডস টু ইনফিনিটি হইলে পরে ওই n টেন্ডস টু ইনফিনিটি কনসেপ্টটা আমরা এখন আবার এখানে ব্যবহার করে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, এখানে nx যদি আমি 1 বাই n দিয়ে গুণ করি তাহলে n দিয়ে ভাগ করা মানে এখানে আবার চলে আসবে x, ঠিক না, এই যে nx 1 বাই n x, এখানে আসবে x, এখানেও আসবে x, আর এই 1 বাই n এখানে গুণ হয়ে এটাকে x বানাবে, আবার এখানে গুণ হয়ে এটাকে x বানাবে, কিন্তু 1 বাই n এখানে ঠিক আছে,
তাহলে এগুলো সব হয়ে যাবে x, এটাও হয়ে যাবে x, এটাও x হয়ে যাবে, কিন্তু এখানে 1/n 2/n, এগুলো সব x হয়ে যাবে, x হয়ে যাবে, x x। সো ব্যাপারটা এখন কি দাঁড়ালো, 1/n কে যদি আমরা 0 বলি n টেন্ডস টু ইনফিনিটির জন্য, তাহলে এটা হয়ে গেল x স্কয়ার x কিউব x টু দি পাওয়ার 4 এন্ড সো অন। সো আমরা e টু দি পাওয়ার x এর সিরিজ পেয়ে গেলাম, x x স্কয়ার x কিউব x টু দি পাওয়ার 4 ডট ডট ডট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অত্যন্ত দরকারি একটা সিরিজ, e টু দি পাওয়ার x ইকুয়ালস টু এটা আমরা বুঝে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এখন এই সিরিজটার প্রমাণ আমরা শিখলাম যে e টু দি পাওয়ার x মানে হচ্ছে এটা, আর e মানে হচ্ছে, এখন দেখো এটা লেখাই আমাদের যথেষ্ট, e মানে একটা সিরিজ, সেই সিরিজটা কত এটা বোঝার জন্য এটা আমাদের জানাই যথেষ্ট। সেটা হচ্ছে যে x এর মান যদি আমরা 1 বসাই তাহলে এখান থেকে e এর সিরিজ পাই যাচ্ছি, তাই না? x যদি 1 হয় তাহলে e এর সিরিজটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, যদিও এটাকে ডিফাইন করছি, e কে আগে ডিফাইন করছি বলে আমাদের এটা আসছে। আচ্ছা তাহলে e টু দি পাওয়ার x এর সিরিজ আমরা, এটা আমাদের কাজে লাগবে, কাজে এটাকে রাখলাম। আচ্ছা এখন হচ্ছে কিছু বলবা, আচ্ছা এখন আমি কিন্তু আজকে ওই মাইক ব্যবহার করিনি, ডিস্টার্ব করতেছিলাম, দেখা যায় না সাউন্ড নাই তো, মনে হয় খারাপ হবে। আচ্ছা এখন দেখো এই e টু দি পাওয়ার x এর এটা হচ্ছে সিরিজ, অর্থাৎ e হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, e হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেটার পাওয়ার যদি x হয় তাহলে আমরা এরকম একটা এক্সপোনেনশিয়াল, মানে এটাকে এরকম একটা সিরিজে প্রকাশ করতে পারি। এখন আমরা চাই যে e একটা কনস্ট্যান্ট যার একটা মান আছে, কিন্তু আমরা চাই যে কোনো একটা সংখ্যা a, যেখানে আমরা বলতেছি a নট ইকুয়ালস টু 1 এবং a গ্রেটার দ্যান 0, মানে নেগেটিভ সংখ্যা না, আমরা পজিটিভ সংখ্যা নেব, পজিটিভ যে কোনো সংখ্যা which is greater than 0 এবং এটা 1 না, এটার জন্য আমি একটা সিরিজ বের করছি। ঠিক আছে, যদি এটার জন্য সিরিজ বের করতে চাই, আমি ধরো আমি এটাকে লিখলাম a টু দি পাওয়ার x মানে হচ্ছে e টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার x, মানে এখানে আমরা e টু দি পাওয়ার c ইকুয়ালস টু a মনে করলাম, মানে আমি যে কোনো একটা সংখ্যা, সে আমার সংখ্যাটা হচ্ছে 2, ঠিক আছে, এখন 2 কে স্কয়ার করলে 4 হবে, কিন্তু 2 কে যদি আমি স্কয়ার না করে 2 এর চেয়ে কম পাওয়ার কোনো কিছু করি, আমি যদি লিখি, দেখো তো ক্যালকুলেটরে 2 টু দি পাওয়ার 1.5 কত হয়? 2.828। 2.88। আচ্ছা তাহলে দেখো তো, আচ্ছা 2.2 টু দি পাওয়ার 1.5 মানে হচ্ছে 2.88, তাই না? যদি আমি লিখি 2 টু দি পাওয়ার 1.45 দেখো তো কত হয়? 2.732। 2.73, মানে 2.732। আচ্ছা e এর মানটা আমাদের কত ছিল খেয়াল আছে তোমার? e কত বের করছিলাম? 2.71828। আচ্ছা এখানে দেখো তো, তার মানে কি 2 এর পাওয়ার যদি 1.45 হয় তাহলে মানটা e এর চেয়ে কিছুটা বেশি, তার মানে এখানে সংখ্যা আরেকটু যদি আমরা কমাই, ধরো 447 দিলাম, পরবর্তী কি কত? 2.726। আচ্ছা তার মানে 2.72, তার মানে এটা হয়, আচ্ছা ওটা তো ছিল 45 টা 45, কিন্তু 2 টু দি পাওয়ার 1.447 এটা ইকুয়ালস টু 2.7226, তার মানে আরো একটু কমাই, মানে 447 তো, ওকে আমরা 445 দিই, 2.7226। 2.7
double 226 আচ্ছা তাহলে এটা কমতেছে না জি স্যার তার মানে এই মেকানিজমে বোঝা যাচ্ছে যে আমরা এরকম একটা নাম্বার এখানে চুজ করতে পারবো যে নাম্বারটা চুজ করলে এই সংখ্যাটার মান ই হয়ে যাবে ঠিক না ব্যাপারটা তার মানে হলো যে ই এর জন্য এমন সংখ্যা মান চুজ করা যাবে হ্যাঁ যেই সংখ্যা মান চুজ করলে সেটার পাওয়ার যে পাওয়ারটা হলে হ্যাঁ সেই সংখ্যাটা সেই ফলাফলটা a এর সমান মানে এখানে আমি 2 এর জন্য দেখাইছি a ক্যান বি এনি পজিটিভ ঠিক আছে তাহলে এই রকম ক্ষেত্রে আমরা যে লগারিদম শিখছি লগারিদমে এটা হচ্ছে সূচক e টু দি পাওয়ার c ইকুয়ালস টু a তাহলে যদি e এর c পাওয়ার হলে রেজাল্টটা a হয় তাহলে আমরা বলতে পারি log a টু দা বেস e ইকুয়ালস টু c ঠিক আছে এখন আমরা বলতেছি এই যে e এই ইটা আমরা কিন্তু একটা ন্যাচারাল ম্যাথমেটিক্যাল প্রসেসে আমরা এই ইটাকে পাইছিলাম ওই যে n এর উপর একটা অসীম মান আরোপ করে একটা সিরিজ হিসাবে আমরা ইটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে পাইছি ঠিক আছে এর কিন্তু হিস্ট্রি আছে এর হিস্ট্রির আলোচনা আলাদা এর হিস্ট্রি কিভাবে আসছে সেটা আলোচনা আমি এখানে প্রাসঙ্গিক ওইভাবে করছি না যে এটা ম্যাথমেটিক্যালি ই যে একটা মানে ই যে একটা সিস্টেম্যাটিক জিনিস মানে তোমার প্রশ্ন আসতে পারে যে এটাকে ন্যাচারাল লগারিদমের ভিত্তি কেন বলা হয় এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেসে আসছে ই এর মান বুঝতে পারছো মানে এটা আমি ইচ্ছা করে যেমন 10 আমি ইচ্ছা করে একটা সংখ্যা বললাম 10 এটা একটা ভিত্তি কিন্তু ই হচ্ছে একটা প্রসেসিং এর মাধ্যমে এটা আসছে তাহলে এই প্রসেসিং এর মাধ্যমে ই আসছে এখন দেখো এখন আমরা বলতেছি এই ই ভিত্তিক লগারিদম অফ a এইটাকে আমরা একটা ভিন্ন প্রতীক ln দিয়ে প্রকাশ করি ln a ইকুয়ালস টু c অর্থাৎ যখন লগারিদমটা ভিত্তিক হবে তখন আমরা ln লিখব হ্যাঁ আমি সহজ করে ln বলি ln a ইকুয়ালস টু c আচ্ছা তাহলে আমরা এটা পেলাম যে ln a ইকুয়ালস টু c এখন এই যে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু e টু দি পাওয়ার cx মনে করলাম তাহলে আমরা এখন লিখতেছি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু e টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার x মানে হচ্ছে e টু দি পাওয়ার cx এটা ইকুয়ালস টু ওই e এর সিরিজ দেখি 1 প্লাস cx বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস c স্কয়ার x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস c কিউব x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস c to the power 4 x to the power 4 by factorial 4 plus dot dot ঠিক আছে এখন আমরা এটা লিখব না আমি লিখব a to the power x equals 1 plus x factorial 1 c কে আমরা লিখতে পারবো ln a তাহলে আমরা লিখতেছি x by factorial 1 ln a plus x square by factorial 2 ln a whole square plus x cube by factorial 3 ln a whole cube plus আর লিখতে হবে লিখে আরেকটা x to the power 4 by factorial 4 ln a whole to the power 4 plus so আমরা আরেকটা সিরিজ পেলাম a to the power x এর সিরিজ তাহলে a to the power x এর সিরিজ হচ্ছে এটা বুঝছো কথাটা এখন e to the power x এর ডিফারেন্সিয়েশন ছিল e to the power x দিয়ে এখন আমরা দেখব যে a to the power x এর যেহেতু এটাও কিন্তু তাহলে এটা একটা x এর ফাংশন না তাহলে এটারও তো একটা ডিফারেন্সিয়েশন করা যাবে ঠিক আছে না তাহলে আমরা এখন দেখব যে এই a to the power x ফাংশনের ডিফারেন্সিয়েশনটা কিভাবে হয় আমরা এটাকে এখানে রাখি উপরের এই জিনিসগুলো তো বুঝছো তাই না a to the power x এগুলো আমরা এটাকে বুঝবো ddx of a to the power x yes এটা ইকুয়ালস টু কি হবে লিমিট delta x tends to 0 a to the power x plus delta x minus a to the power x divided by delta x
ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি একটু বলি। ডেল্টা এক্স যদি আমি এ টু দি পাওয়ার ডেল্টা এক্স ধরি, ডেল্টা এক্স কে কি বলতে চাও বলো? এ টু দি পাওয়ার ডেল্টা এক্স না, আমি তো পরিবর্তনের হার বের করতেছি এক্স এর সাথে। এ টু দি পাওয়ার এক্স হচ্ছে একটা ফাংশন, যেটা এক্স এর ফাংশন, এক্স হচ্ছে মূল চলক। তাহলে আমি যে চলকের সাপেক্ষে পরিবর্তনের হার বের করব, সেই চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে ডেল্টা এক্স। ঠিক আছে? সেই চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, আর সেই চলকের পরিবর্তনজনিত এ টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস আর পরিবর্তনের আগের মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। তাহলে এই মান থেকে এই মান বাদ দিলে আমরা ফাংশনের পরিবর্তনটা, ওই যে আমরা বলছিলাম ডেল ফাংশন। আচ্ছা, একটা কথা রাখবে, তুমি দেখবা যে বই পুস্তকে ডেল্টা এক্স না বলে এইচ লেখা, এইচ মানে এইচটাকে বলতেছে এক্স এর পরিবর্তন। ঠিক আছে, সমস্যা নাই, তুমি এইচ লিখো, কিন্তু আমার কাছে যেহেতু এটা এক্স এর পরিবর্তন, মানে এই ডেল্টা এক্স লিখলে ব্যাপারটা আমার কাছে মিনিংফুল, একটু লিখতে হয় বেশি, কিন্তু এটা একটু মিনিংফুল লাগে। হঠাৎ করে এইচ আনলে আমি এইচ কেন ধরবো, পি কেন ধরবো না, টি কেন ধরবো না, এই কোশ্চেনগুলো আসে। কিন্তু এটা আসলে আমার আমার কাছে যেটা মনে হয় যে বই পুস্তকে এটাকে এইচ বানায় ফেলছে ডিফারেন্সের জন্য, তো বানালে যেটা একটু সুবিধা হয়, দুইটা সিম্বল লিখতে হয় না, এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু আমি তো এখানে একটু কষ্ট করে লিখি, আমি এইচটাকে তাৎপর্যপূর্ণ করার জন্য আমি সবসময় ডেল্টা এক্স লিখব, আমি এইচটা ব্যবহার করব। ঠিক আছে, এটা মাইন্ড করবো না যে তোমরা এইচ লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন হলো যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখন আমরা লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা এক্স, তাহলে ওই e টু দি পাওয়ার x এর মতো করে এই কাজটা আমরা করব। এখানে a টু দি পাওয়ার x কে আমরা কমন নিব, কমন নিলে a টু দি পাওয়ার del x মাইনাস 1 মাইনাস, তাই না? জি স্যার। এখন এটা এই পাশেই লিখি, লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 ডেল্টা x a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার ডেল্টা x, এই সিরিজটা লিখব, এই সিরিজটা হচ্ছে 1 প্লাস x, x না, আমার এখানে পাওয়ার হচ্ছে ডেল্টা x বাই ফ্যাক্টোরিয়াল 1 ln a প্লাস ডেল্টা x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a হোল স্কয়ার প্লাস ডেল্টা x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ln a হোল কিউব প্লাস ডট ডট। এই আর এই 1 আর এই 1, ঠিক আছে, ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা এখানে একটু একটু সংক্ষেপ করি, এই 1টা লিখলাম না, তাহলে এটা এরকম একটা অসীম সিরিজ। ঠিক আছে, এখন দেখো এটার ফার্স্ট টার্মে ডেল্টা x আছে আর এখানে ডেল্টা x আছে, তাহলে ডেল্টা x কাটাকুটি যাবে, থাকবে না, তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার x ইনটু এখানে থাকতেছে ln a, এখানে কোনো ডেল্টা x এর ব্যাপার নাই, কিন্তু পরের প্রত্যেকটা টার্মে আমাদের ডেল্টা x থাকবে। ফ্যাক্টরিয়াল 2 যদি এক অর্ডার কমে গেছে কিন্তু থাকবে ln a হোল স্কয়ার প্লাস ডেল্টা x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 ln a হোল কিউব প্লাস ডট ডট। আচ্ছা, এখন যেহেতু এখানে ln a আছে, এই মানগুলোর একটা মান থাকবে x এর কোন মানের জন্য, কিন্তু এই মানগুলো হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, তাহলে এগুলো হচ্ছে টেন্ডস টু 0, তাহলে এই মানগুলো এটার সাথে যোগ হওয়ার ক্ষেত্রে এটাকে আমরা নগণ্য বিবেচনা করতে পারি। ও টেন্ডস টু 0 ছিল এখানে, তাহলে এটা হয়ে গেল a টু দি পাওয়ার x ln a। তার মানে আমরা আরেকটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পেলাম, এটা কিন্তু পরে আমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করব, যে d dx of a to the power x equals to হচ্ছে a to the power x ln a। আচ্ছা, আমাদের এই ফর্মুলার পর আর এই ফর্মুলাটা দরকার নাই, কেন দরকার নাই বলতো? a to the power x তো আমরা e to the power 6 ধরে করে দিয়েছি। হ্যাঁ, না সেটা করে আসি, কিন্তু আমি যদি বলি যে এই ফর্মুলাটা যদি আমি জানি তাহলে এটা লাগে,
কেন লাগে না? এখানে a এর জায়গায় e বসাও, ই বসালে তো লগ তাহলে ln e = 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে এই ফর্মুলাটা আসে। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড ফর্মুলা আমরা বের করলাম। আর এখানে আমাদের এই আলোচনাটার উদ্দেশ্য ছিল যেমন a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, এটা আমরা নানান ম্যাথে এটাকে আমরা ব্যবহার করি, এটা খুবই দরকারি জিনিস। ঠিক আছে, তাই আমরা একই সাথে এটা ডেফিনেশনও শিখলাম, আবার এটার অন্তরীকরণ করলে কি হয় সেটাও শিখলাম। এরপরে আজকে আরেকটা সিরিজ, মানে আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় ছিল এরকম যে কয়েকটা সিরিজকে জানা এবং তাদের ডিফারেন্সিয়েশন বের করা। এখন আমরা আরেকটা সিরিজ সম্পর্কে জানব, এটা হচ্ছে ln 1 + x, এটা ইকুয়ালস টু x minus x square by factorial 2 plus x cubed by factorial 3 plus মাইনাস এটা না হ্যাঁ এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, হ্যাঁ তারপর টাওয়ার মাইনাস, তারপর মাইনাস x to the power 4 by factorial 4 plus dot 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 এরকম। কেন জানো এটা কিভাবে আসছে সিরিজটা, কিভাবে আসছে আন্দাজ করা যায়? যেমন এইটা x to the 1 plus x whole to the power n cube x to the power বুঝে নি কি বলছে 1 plus x whole to the power n, হ্যাঁ এটা দ্বিপদী বিস্তৃতি করে দেখতে হবে। দ্বিপদী বিস্তৃতি থেকে, কিন্তু এখানে লগ আসলে মানে এটা তো লগ, কি ভিত্তিক লগ। হ্যাঁ এটার সাথে দ্বিপদী বিস্তৃতির সম্পর্ক আছে, মানে দ্বিপদী বিস্তৃতি এটা আমরা দেখবো সিরিজটা কিভাবে আসে। যে এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, এটা আমাদের কাজে লাগবে কোথায়, যে আমাদের আরেকটা ফর্মুলা আমরা শিখবো ddx of ln x, এটা ইকুয়ালস টু হলো 1/x, এটা ফর্মুলা। এই ফর্মুলাটা প্রুফ করার জন্য আমাদের এই সিরিজটা লাগে। প্রথমে আমরা একটু দেখে নিই এই সিরিজটার অ্যাপ্লিকেশন, এই ফর্মুলাটা কিভাবে আসে এটা আমরা একটু দেখি, তারপরে এই সিরিজটা কিভাবে আসবে সেটা দেখব, সেটা দেখে আজকে ক্লাস শেষ করব। ঠিক আছে, আচ্ছা তো ddx of মানে ln x জিনিসটা তো আমাদের কাছে এখন মিনিংফুল, তাই না? ln x জিনিসটা মিনিংফুল যে e ভিত্তিক লগারিদম, তাহলে ddx of ln x ইকুয়ালস টু কি হবে, লিমিট ওই ডেল্টা x টেন্ডস টু 0 ln x plus delta x minus ln x divided by delta x। ঠিক আছে, এটা ইকুয়ালস টু লিমিট delta x tends to 0 ln x delta x, তাহলে ln a minus b equals to কি, ln a by b, তাই না? ln x plus delta x divided by x, তাই না? এই তো আচ্ছা ইকুয়ালস টু লিমিট delta x tends to 0 delta x, এটাকে আমরা লিখতে পারবো ln 1 plus delta x by x। ঠিক আছে, এখন এই অনুসারে এটাকে সিরিজ দিই, লিমিট delta x tends to 0 delta x, যদি সিরিজ দেখি তাহলে কি হবে, প্রথম হবে delta x by x প্লাস মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস delta x স্কয়ার বাই x স্কয়ার, হ্যাঁ ফ্যাক্টরিয়াল টুগুলার ফ্যাক্টরিয়াল তো না, আচ্ছা এখানে আমি একটু ভুল করছি, এগুলো ফ্যাক্টরিয়াল নাই, হ্যাঁ সরি এটা আমার ভুল হয়েছে, ফ্যাক্টরিয়াল নাই, লনের সিরিজে ফ্যাক্টরিয়াল থাকে না, কিন্তু এরকম সিরিজ আছে, এটা sin x cos x এর সিরিজ, সেটা আমরা পরে দেখব, মানে যখন স্টার্ট করব আমাদের ওইখানে ফ্যাক্টরিয়াল থাকে, লনে ফ্যাক্টরিয়ালটা থাকে না, কেন থাকে না এটা প্রমাণ দেখব। ঠিক আছে,
এটা প্রশ্ন, যেমন কেন থাকবে না প্রশ্ন দেখবো আমরা এটা পরে। তাহলে এটা হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স, ডেল্টা এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা হলো বাই 2 প্লাস ডেল্টা এক্স কিউব বাই এক্স কিউব, হ্যাঁ, ইন্টু 1 by 3 minus delta x to the power 4 by x to the power 4 into 1 by 4 plus এভাবে যেতে থাকবে, ঠিক আছে। এখন আমরা লিমিট delta x tends to 0, delta x যদি ভাগ করি তাহলে দেখো প্রথম টার্মটা হবে আমার 1 by x, পরের টার্মগুলোতে আমাদের delta x থাকবে 2x স্কয়ার, পরেরটা ডেল্টা এক্স স্কয়ার বাই 3x কিউব প্লাস প্লাস না সরি এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তারপরটা আবার ডেল্টা এক্স কিউব বাই 4x টু দি পাওয়ার 4 প্লাস ডট। তাহলে দেখো এখানে সবগুলোর মধ্যে ডেল্টা এক্স আছে, ঠিক আছে, যে ডেল্টা এক্স টেন্ডস টু 0, আর নিচে x আছে, এই x এর তো কোনো ডেফিনেট কোনো রেজাল্ট থাকবে, x এর কোনো মান থাকবে, কাজে এইটাকে আমরা নেগলিজেবল মনে করে তাহলে আমার ফাইনালি রেজাল্ট আসছে 1/x। তার মানে আমার ফাংশনটা যদি হয় ln x, সেটা ডেরিভেটিভ পাওয়া যাবে 1/x। তাহলে আমরা এই সূত্রটা প্রমাণ শিখলাম, কিন্তু প্রমাণ শিখলেও প্রমাণে আমরা যেটাকে ব্যবহার করলাম 1x এর সিরিজ, এটা যেহেতু আমরা শিখি নাই, এটা আজকে শিখবো, সেটা আজকে ক্লাসের সমাপ্তি ঘোষণা করব। দেখো এখানে কোনো কোশ্চেন আছে, ভুল করছি কিছু, এটা কিন্তু আমার একটা মিস্টেক হচ্ছিল, কারেকশন করছি, তার পরে প্রমাণে ঝামেলা। এরপর বুঝবো আচ্ছা। এখন এই ln 1 plus x কিভাবে, এটা দেখো আমরা 1 plus x whole to the power y, আমরা যদি ওই যে a to the power x এর যে বিস্তৃতিটা আমরা শিখলাম, এটা আবার একটু দেখি, এটা একটু কাজে লাগবে। a to the power x equals to 1 plus x by factorial 1 ln a plus x square by 2 factorial 2 ln a whole square plus double, তাই না? এটা হচ্ছে a to the power x এর সিরিজ। তাহলে ওই সিরিজটা অনুসারে এটাকে যদি আমরা a আর এটাকে যদি x বিবেচনা করি, তাহলে ওই সিরিজ সূচকীয় সিরিজ অনুসারে আমরা এটাকে কি লিখতে পারি, 1 plus y by আর এই পাওয়ার ওই যে x by factorial y by factorial 1 ln a মানে হচ্ছে 1 plus x, তাই, প্লাস y square by factorial 2 ln 1 plus x whole square plus y cube by factorial 3 ln 1 plus x, সেকেন্ড ব্র্যাকেটে দেই, অড লাগে আমাদের দেখতে, সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব, এখানে আরো কয়েকটা ধারা লিখলে ভালো হয়, আরো y to the power 4 by factorial 4 ln 1 plus x whole to the power 4 plus double, এরকম হয়, তাই না? সিরিজটা এখানে 1 plus x টা হচ্ছে a আর y টা হচ্ছে x, সেই হিসেবে। আবার এটা হচ্ছে সূচকীয় ধারা, সূচকীয় ধারা। আর দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি দেখি 1 plus x whole to the power y equals to 1 plus nx yx by factorial 1 plus y into y minus 1 by factorial 2
x square plus y into y minus 1 y minus 2 factorial 3 x cube plus y into y minus 1 y minus 2 y minus 3 factorial 4 plus 4 x to the power 4 plus dot dot, তাই না? এভাবে করে বিশ্লেষণ হবে। আচ্ছা, এখন খেয়াল করো, এটা হচ্ছে 1 plus x whole to the power y এর এটা একটা সিরিজ, এটা একটা সিরিজ। এই সিরিজ আর এই সিরিজ থেকে সেম জিনিসের সহগকে আমরা সমীকৃত করতে পারি। দুটো জিনিস একই, এটা একটা এক্সপ্রেশন, এটা আরেকটা এক্সপ্রেশন, কিন্তু উভয় এক্সপ্রেশন থেকে সেম জিনিসের সহগ আমরা সমীকৃত করতে পারি। সেটা কিভাবে করতে পারি দেখো, যেমন এখানে যদি আমি মনে করি এখানে y এর সহগ কত, y এর সহগ এই পুরো সিরিজে y এর সহগ কত, y এর সাথে এখানে x আছে, তাই না? আচ্ছা, এখানে কি আছে? এখানে কিন্তু y আছে, এই যে y এর সাথে -1 মাল্টিপ্লাই, তাহলে -1 বাই ফ্যাক্টরিয়াল টু x স্কয়ার, এটা হচ্ছে y এর সহগ। এখানে y এর সহগ কত? -1 ইনটু -2, এই y এর সাথে গুণ হবে, তাই না? তার সাথে x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, তাহলে এখানে y এর সহগ হচ্ছে -1 -2 x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, এখানে y এর সহগ -1 -2 -3 x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4, ঠিক আছে? তাহলে এখানে y এর সহগ হচ্ছে একটা বিশাল বিস্তৃতি, কিন্তু এখানে y এর সহগ কি দেখো, এখানে y এর সহগ হচ্ছে অনলি ln 1 plus x, আর কিছু নাই, অন্য কথা নাই। তাহলে আমরা যদি এই দুটো বিস্তৃতি থেকে আমরা যদি y এর সহগ সমীকৃত করি, সমীকৃত করলে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে উপরে পাচ্ছি ln 1 plus x, আর এখানে পাচ্ছি y বাই ফ্যাক্টরিয়াল 1 ই লিখলাম, ঠিক আছে? সরি y তো x বাই ফ্যাক্টরিয়াল 1, ঠিক আছে? আর এখানে কি পাবো? -1 সরি প্লাস -1 x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, আর ওইখানে পাচ্ছি -1 -2 x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস -1 -2 -3 x কিউব বাই, সরি এটা কি হবে, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস ডট ডট ডট। এই যে দেখো ফ্যাক্টরিয়াল অপসারণ কেন হচ্ছে, বুঝা যাচ্ছে যে এখানে, তাহলে মানে তার মানে এই ফ্যাক্টরিয়ালটা আসলে এখানে আমার এখন দরকার নাই, মানে এখানেও যেমন ফ্যাক্টরিয়াল 2 এর মধ্যে একটা 1 আছে, তো ধরে নাও সেই ফ্যাক্টরিয়াল 2 এর 1টা এই 1 এর সাথে ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে এখানে আমরা এখন সিরিজ লিখব, এই হচ্ছে x আর এখানে হলো -x স্কয়ার বাই 2, যদি ফ্যাক্টরিয়াল 2 বলো এটা 2 ই হবে, এটা 2 ই হবে, কিন্তু পরবর্তী সিরিজ এটা বোঝা যাচ্ছে যে 1 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, আর মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা প্লাস হবে। তাহলে এখানে অড নাম্বার হলে এটা প্লাস হচ্ছে, ইভেন নাম্বার হলে এটা মাইনাস হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে x³ বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট। এই কিন্তু আমরা ln 1 প্লাস x এর সিরিজের প্রমাণ আমরা শিখলাম। তাহলে এই প্রমাণটা ব্যবহার করে তো আমরা অলরেডি বের করছি ln 1 প্লাস x = 1 বাই x। এখন এই সিরিজটা থেকে আবার ln 1 মাইনাস x এর সিরিজ লেখা যায়, ln 1 মাইনাস x যদি হয়, সরি 1 মাইনাস x যদি হয়, তাহলে x এর মান মাইনাস হলে এগুলো সব মাইনাস প্লাস মাইনাস q বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস ডট, সবগুলো সিরিজ মাইনাস হবে, ঠিক আছে? তো এগুলো মাইনাস ছিল, এগুলো প্লাস, হ্যাঁ মাইনাস গুলো প্লাস হয়ে যাবে, কারণ এই যে ইভেন নাম্বারে মাইনাস ছিল, আর ইভেন নাম্বার তো চেঞ্জ হবে না, অড নাম্বারটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই সিরিজ, এই সিরিজগুলো আমরা ব্যবহার করব, এই জন্য এটা আমরা শিখলাম। এরপরে এটা তোমরা আমার মনে হয় এগুলো প্রমাণ খুব বেশি আর দেখানোর প্রয়োজন নাই, প্রমাণগুলো তোমরা বইতেও পাওয়া, যেমন x টু দি পাওয়ার n ddx of x to the power n,
পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন, সরাসরি ডিফারেন্সিয়েশন করব, চ্যাপ্টারের ম্যাথ সলভ করব, ডিফারেন্সিয়েশনের থিওরি প্রমাণ সেগুলো আমরা দেখব পরের ক্লাসে। তো ঠিক আছে, আজকে